এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কেউ কেউ দেশ ছেড়ে পালানোর কথা চিন্তা করতেছেন, মানে সেফ এক্সিট নেওয়ার চিন্তা করতেছেন। তো এর মাঝখানে বাংলাদেশের সকল বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। যারা দেশ ছেড়ে পালানোর চিন্তা করতেছে এদের কাউকে আর পালাইতে দেওয়া হবে না। যে এই বুঝি সেনা শাসন আসলো, এই বুঝি মানে জরুরি অবস্থা জারি হলো। এই মুহূর্তে 56 জন জেনারেল তারা সেনা নিবাসে মিটিং করেছেন, সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে, উত্তেজনা বিরাজ করছে। সেই উত্তেজনা সরকারের বিরুদ্ধে চলে গেলে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে। এই হিউম্যান রাইটস ওয়াচ ইউনূস সরকারের কড়া সমালোচনা করেছে এবং বলেছে ইউনূস সরকারের আমলে ঠিক একই রকম মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে যেমন করা হতো শেখ হাসিনা সরকারের সময়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তুলপা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ওয়াকার নিজেই একসময় সবাইকে বললেন যে বর্তমানে যে সেনাবাহিনীর এই যে এতজন অফিসারের নামে এইটা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না, এটার ব্যাপারে আমরা কি করতে পারি এটা আলোচনা করি, এরকম টাইপের একটা কথা যখন বললো, দেন মোটামুটি অফিসাররা যারা আছে মোটামুটি কিছু অফিসার ঝাঁপিয়ে পড়লো। একজন অফিসার ওখানে কেঁদে দিল। কে কেঁদে দিছে? মেজর জেনারেল মাহবুব ইমোশনাল হয়ে, যে আপনি আমাদের বাবা মা, আপনি যাই করেন আমাদের পানিশমেন্ট দেন, যাই করেন আপনি দেন, আমরা সিভিল কোর্টে যাইতে চাই না। তাকে ইয়া করেছে ডিজিএফআই ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর আনসারের। এটা আমি খুব আপসেট হয়েছি। মেজর জেনারেল সাজ্জাদকে আমি খুব ভালোভাবে চিনতাম, বাট সেও খুব সিরিয়াস হয়ে এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। আরেকজন হচ্ছে মেজর জেনারেল আমিন, যে রিসেন্টলি তার 4 দিন পরে বোধহয় রিটায়ারমেন্ট, আনসারের ডিজি ছিল। এরা মোটামুটি ঝাঁপিয়ে পড়েছে। আরেকজন হচ্ছে 9 ডিভির জিওসি আসাদ, মেজর জেনারেল আসাদ। তারা বলতে চাচ্ছে স্যার এখনই কিছু করেন, আমরা জরুরি অবস্থা ডাকি, দরকার হলে রাষ্ট্রপতির কাছে যাব, রাষ্ট্রপতি যদি জরুরি অবস্থা দেয় আমরা জরুরি অবস্থা ঘোষণা করবো। মানে হাত পা গুটাই আজিব স্যার কিছু একটা বলেন, এখনই মাঠে নামিয়ে করতেছি। মানে ইট ওয়াজ এ টোটাল ইমোশনাল ব্ল্যাকমেইল। এবং জেনারেল ওয়াকার এজ ইফ রাজি হয়ে যাচ্ছেন, হ্যাঁ আমাদের একটা কিছু করতে হবে আমাদের সাথীওয়ালা ভাইদেরকে রক্ষা করার জন্য। এই নিয়ে মোটামুটি 1টা পর্যন্ত আলোচনা হয়েছে, এবং যে সমস্ত অফিসাররা রিয়েলিটি বুঝতে পেরেছে তাদেরকে এখানে অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকার কথাই বলতে দেয়নি, অনেকে কথাই বলতে দেয়নি। আচ্ছা, এরপরে একটা ব্রেক হয়েছে, একটা সময় একটা ব্রেক হয়েছে, 3টার সময় আবার শুরু হয়েছে। এর মধ্যে জেনারেল ওয়াকার তার, আমি জানি না, আমি চোখ বন্ধ করে বলবো যে উনি ওনার আওয়ামী লীগ এবং ভারতীয় হ্যান্ডেলারদের সাথে কথা বলেছেন কি করতে পারবেন। রিয়েলিটি ভার্সেস ইমোশন। এখানে জেনারেল যারা আছে তারা একটা ইমোশনালি তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, এবং সে ইমোশনাল হয়েছে। হওয়ার পরে এখনই রাষ্ট্রপতির কাছে যাবে, একটা জরুরি অবস্থা ঘোষণা করবে, আর্মি পাওয়ার নিয়ে নিবে। তারপরে উনি রিয়েলিটিতে আসছে। রিয়েলিটি আসার পরে বলছে না, আমরা সেনাবাহিনী একটি দেশের একটি সার্বভৌমত্ব রক্ষার বাহিনী, এটা ইচ্ছা করলে আমাদেরকে আইন ফলো করতে হবে। আমরা এখন দেশের আইন অনুযায়ী যাদের এগেনস্টে চার্জশিট হয়েছে তাদেরকে কি করবে, তাদেরকে ওই আগের মতো ওই লেফটেন্যান্ট জেনারেল আকবর, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল, লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস, মেজর জেনারেল হামিদ, এদেরকে যেমন বলছিল যে ক্যান্টনমেন্টে থাকবে এবং ক্যান্টনমেন্টের থেকে ওখান থেকে হাজিরা দিবে, এবং তার পরবর্তীতে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এই সেম জিনিসটা করার জন্য তারা প্ল্যান করতেছে, যে করবে এবং ধরবে সেনাবাহিনীর সৈনিকরা ছাত্র জনতার দিকে গুলি করবে না। আগে যেভাবে বলেছিলাম 25 আগস্টের আগে সেম জিনিসটা বলছে, তারা গুলি করবে না, জনগণের দিকে গুলি করবে না। কোন দেশে আসছে? 4টা দেশে, একটার মধ্যে ছিল আর্জেন্টিনা, আর বাকিগুলোর নামটা আমি বলতেছি না, নিজেরা চেক করে নিয়েন। আর একটা হচ্ছে বাংলাদেশ। আপনি চিন্তা করে দেখেন যে আমরা চ্যাটজিপিটিও জেনে গেছে যে আমরা নিজের দেশে। এখন কথা হচ্ছে এটা কি ভুল হয়েছে? আমি যদ্দূর জানি তাদের প্রত্যেকের এগেনস্টে সাক্ষ্য প্রমাণ থেকেই তাদের এগেনস্টে চার্জশিট গঠন করা হয়েছে। যদি জেনারেল ওয়াকার, ওই যে তখন বলছিলাম যে এই যারা গুম খুন করেছে তাদের রক্তের দাগ, তাদের দায় কেন সেনাবাহিনী নিবে? এটা যদি করতেন তাহলে আজকে সেনাবাহিনীকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। উনি যদি ছেড়ে দিতেন আমিও চুপচাপ হয়ে যেতাম। আমাকেও এখন কিছু লোক মানে কি, জেনারেল ওয়াকারের সাপোর্টের লোকরা আমাকে বোঝানোর চেষ্টা করছে আমি এন্টি আর্মি, আই এম নট এন্টি আর্মি। আমার মতন অনেকেই খুশি হয়ে গেছেন যে গেল 2 থেকে 3 দিন যাবৎ আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কেউ কেউ বিএনপির সাথে আতাত করে ফেলেছেন, কেউ আবার গোপনে শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন, কেউ দেশ ছেড়ে পালানোর কথা চিন্তা করতেছেন, মানে সেফ এক্সিট নেওয়ার চিন্তা করতেছেন। তো এর মাঝখানে যখন আমরা নিউজটি দেখলাম যে বাংলাদেশের সকল বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে, এই খবর দেখে আমরা খুশিতে উদ্বেগিত। মানে কেন? যে সম্ভবত যারা দেশ ছেড়ে পালানোর চিন্তা করতেছে এদের কাউকে আর পালাইতে দেওয়া হবে না, প্রত্যেককে এয়ারপোর্টে গ্রেপ্তার করা হবে। অনেকে এমনটাই ভাবছি, আবার অনেকে ভাবছি যে
সাংবাদিক মাসুদ কামাল বলছিলেন যারা উপদেষ্টা আছে তাদের পাসপোর্টটা আগেই জব্দ করে ফেলা উচিত, যেন পরিস্থিতি খারাপ হলে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে এরা যেন দেশ ছেড়ে ভাগতে না পারে। এর মাঝখানে আমরা আবার শুনলাম গতকালকে যে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল থেকে আপনার কি বলা হয় যে নতুন করে একটা সিদ্ধান্ত আসতেছে। তো সবকিছু মিলিয়ে অনেকে দেশ ছেড়ে পালাতে পারে। এই যখন পারসেপশন আর এই যখন নিউজ, আমরা সবাই খুশিতে আত্মহারা, কিন্তু আসল ঘটনাটা কি? কেন হঠাৎ করে সকল বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হলো? পুরো খবর শুনলে আবার আপনার মনটা ভালো হবে না, খারাপই হয়ে যাবে। আসুন দেখি মূল ঘটনা কি, কেন এই সতর্কতা, অথবা আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলোতে কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বা প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক তারা সাইবার হামলা প্রতিরোধে সকল বিমানবন্দরে সতর্কতা জারি করেছে। এখন এটা পুলিশ, বিডিআর, বিজিবি তাদেরকে দিয়ে কিন্তু কোনো কাজের বিষয় না। এটা যারা প্রযুক্তি খাতকে দেখেন এটা তাদের কাজ। আসলে সতর্কতা জারি করা হয়েছে সাইবার হামলার, অন্য কোনো কিছু না। এরই মধ্যে বেবিচকের ওয়েবসাইটে বেশ কয়েকবার সাইবার হামলা হয়েছে এবং এতে বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এভিয়েশন মানে বিমান খাতের যারা কাজ করেন এবং সংশ্লিষ্ট গোয়েন্দাদের পরামর্শে বিমানবন্দরগুলোকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র বলছে যে আপনার এয়ার কমোডোর আবু সাইদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনা পত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে, তাই বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রমকে নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে, 10টি নির্দেশনা মেনে চলতে হবে। তো এর মধ্যে আছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ইমেইল এবং লিঙ্ক থেকে বিরত থাকা, সফটওয়্যার এবং অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপস ইনস্টল না করা এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা। আর কোন সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিলে এটা তারা ব্লা ব্লা বলে ঠিক একই রকম মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে যেমন করা হতো শেখ হাসিনা সরকারের সময়। এবং শেখ হাসিনা সরকার যেমন বিএনপি, জামাত সহ বিরোধী লোক দিয়ে জেলখানা ভরে রাখতো, ডক্টর ইউনূসও ঠিক তাই করতেছে। ডিটেলস রিপোর্ট দিয়েছে। আপনারা অনেকেই হয়তো বলবেন যে ভাই এই হিউম্যান রাইটস ওয়াচ শেখ হাসিনার সময় কোথায় ছিল? তাদেরকে বলতেছি যে হিউম্যান রাইটস ওয়াচ। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।